টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 3 নম্বর সেটের নতুন হলিস্টিক প্যাটার্নোলজি প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 50, সময় হবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়মার্টিনের 3টে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। এছাড়াও বাংলার 2টো সাজেশনের সেট দিয়েছি, তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্ন এবং উত্তরটি শুরু করার আগে তোমাদের একবারে সিলেবাস নিয়ে আলোচনা করব, তারপরে আমরা প্রশ্ন উত্তরে ঢুকবো। তবে তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে তোমরা কে কোন জেলা থেকে দেখছো এবং কোন স্কুল থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো দেখো, প্রথমে তোমাদের যেটা রয়েছে সিলেবাসে, কার দৌড় কদ্দূর, নোট বই, মেঘচোর, দুটি গানের আত্মকথা, কাজী নজরুলের গান, তারপরে স্মৃতিচিহ্ন, চিরদিনের, জাতের বরজাতি, তুমি নির্মল করে মঙ্গল করে, ভানু সিংহের পত্রাবলী, নীল অঞ্জন ঘন, পুঞ্জ ছায়ায়, মাকু আছে তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায়, ভাষা চর্চায় আছে বাংলা বানান, নানা রকম শব্দ এবং প্রবন্ধ রচনা। ঠিক আছে, এবার দেখো তোমার যে প্রথম যে প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করে 1 গুণ 10 = 10। প্রথম প্রশ্ন চলে যাবো, মেঘচোর গল্পে অসীমের বয়স 50 বছর, 27 বছর নাকি 30 বছর? উত্তর হচ্ছে 27 বছর। নেক্সট প্রশ্ন, নোট বই কবিতায় লণ্ঠন নিয়ে আসতে বলা হয়েছে রামাকে, বামাকে, শ্যামাকে? উত্তর হচ্ছে রামাকে। পরের প্রশ্ন, উপনিষদে উক্ত চরৈবত্যই শব্দের অর্থ? ঠিক আছে, চরৈবতী শব্দের অর্থ হচ্ছে এগিয়ে যাও। স্মৃতিচিহ্ন কবিতায় নামগুলি ভেসে যায় কাল নদীর জলে। নেক্সট, জনমত গড়ে ওঠে বটতলায়। পরের প্রশ্ন, জীবনে ঝরাপাতা লিখেছেন সরলা দেবী। কাল স্রোত বলতে বুঝিয়েছেন সময়ের স্রোত। শুনলাম ইনি নজরুল। মাইকেল অ্যান্টনি জন্মগ্রহণ করেন ওয়েস্ট ইন্ডিজ। হপ্তায় কতবার পোস্ট অফিসে যেত? 3 বার। এবার দেখো পরের প্রশ্ন চলে আসি, শূন্যস্থান পূরণ করো। নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান হতেই হবে। জীবনে ঝরাপাতা লেখিকা সরলা দেবী। বর্ষায় বিদ্রোহ করে মজা নদী। বিহারি আসলে মাকু। হোটেলওয়ালা কানে টিকিটটা গুজে রেখেছিল। পরের প্রশ্ন, 2 থেকে 3টি বাক্যের উত্তর দাও। 2 গুণ 4 = 8। প্রথম প্রশ্ন কি আছে, মুড়ো ওরা ব্যর্থ মনস্কাম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাদের মনস্কাম ব্যর্থ হয় কেন? উত্তর লিখবে, ইট পাথর দিয়ে অট্টালিকা নির্মাণ করে যে শাসকেরা নিজেদের অমর করে রাখতে চেয়েছিল, অট্টালিকা ধ্বংসের মধ্যে দিয়ে তাদের মনস্কামনা ব্যর্থ হয়েছে। কারণ মানুষের মনে জায়গা না পেলে কোনো কীর্তি চিরস্থায়ী হয় না। পরের প্রশ্ন, মেঘচোর গল্পে কাকে কেন মেঘচোর বলা হয়েছে? উত্তর লিখবে, মেঘচোর গল্পে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে। পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে মেঘ নিয়ে এসেছিলেন সাহারা মরুভূমিতে এবং সেখানে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছিলেন, তাই তাকে এই নামে অভিহিত করা হয়েছে। পরের প্রশ্ন, ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গিয়েছে? উত্তর লিখবে, ব্যস্ত ঘড়ির কাঁটা বৃষ্টিমুখর লাজুক গায়ে গিয়ে থেমে গিয়েছে। পরের প্রশ্ন, মস্কোর কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর জনগণমন শুনিয়েছিলেন? উত্তর লিখবে, রবীন্দ্রনাথ ঠাকুর মস্কোর পায়োনিয়ার্স কমিউনে জনগণমন শুনিয়েছিলেন। নেক্সট, নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 2 গুণ 3 = 6। প্রথম প্রশ্ন, রূঢ় শব্দের অর্থ কি? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। যেসব শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থের কোনো সম্পর্ক নেই তাদের রূঢ় শব্দ বলে। যেমন মণ্ডপ, উৎপত্তিগত শব্দ হচ্ছে মণ্ডপ, পান করা হয় যেখানে। প্রচলিত অর্থ হচ্ছে সভাগৃহ। প্রবীণ, উৎপত্তিগত শব্দ হচ্ছে অর্থ হচ্ছে বিনা বাজাতে পারদর্শী। প্রচলিত অর্থ হচ্ছে বয়স্ক। পরের প্রশ্ন, বাক্যসহ একটি অনুকার ধর্ণাত্মক শব্দ ও একটি ভাব প্রকাশক ধর্ণাত্মক শব্দের উদাহরণ দাও। তো অনুকার ধর্ণাত্মক শব্দ হচ্ছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর বৃষ্টিকে অনুকরণ করছে। আর ভাব প্রকাশক ধর্ণাত্মক শব্দ হচ্ছে মাথাটা কেমন ঝিমঝিম করছে, এখানে ঝিমঝিম মাথার এক বিশেষ অনুভূতিকে প্রকাশ করছে। এবার দেখো চলে আসছি পরবর্তী যে প্রশ্ন, ধর্ণাত্মক শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর লিখবে, ধর্ণাত্মক শব্দকে 2 ভাগে ভাগ করা যায়, যথা অনুকার ধর্ণাত্মক শব্দ ও ভাব প্রকাশক ধর্ণাত্মক শব্দ। পরের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 4 = 4। সোনাটিয়া স্কুলে কি গান গেয়েছিল? উত্তর লিখবে, সোনাটিয়া স্কুলে ফুলকলি আসে অলি গুঞ্জন গুজনে গানটি গেয়েছিল।
ঘড়িওয়ালা বহুদিন কি খায়নি? উত্তর লিখবে ঘড়িওয়ালা বহুদিন মায়ের রান্না করা মোচার ঘন্ট খায়নি। মাকুর চাবি ফুরিয়ে গেলে কি হবে? উত্তর লিখবে মাকুর চাবি ফুরিয়ে গেলে সে নেতিয়ে পড়বে, তখন চোর ডাকাতে ওর কলকবজা খুলে নেবে। 4 নম্বর, রঙা কি কাজ করে? রঙা খরগোশ বাজারে বিক্রি করে রোজগার করত। স্মৃতিচিহ্ন কবিতাটি কি জাতীয় রচনা? উত্তর লিখবে স্মৃতিচিহ্ন কবিতাটি নীতিমূলক রচনা। পরের প্রশ্ন, নিচে যে কোনো দুটি ব্যাখ্যামূলক প্রশ্নের যথাযথ উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। পরের প্রথম প্রশ্ন যেটা আছে, সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে, ব্যাখ্যা করো। উত্তর লিখবে কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশে যুগ শব্দটির অর্থ হলো কাল বা সময়, আর সুবর্ণ শব্দের অর্থ হলো সোনা। তাহলে সুবর্ণ যুগ কথাটির অর্থ হলো সোনার যুগ বা ভালো সময়। কবিতাটিতে একটি গ্রামের বৃষ্টি ভেজা একদিনের ছবি তুলে ধরা হয়েছে। সেই শান্ত গ্রামটিতে বছরখানেক আগে ঘটে গিয়েছে এক ভয়াবহ দুর্ভিক্ষ। ফলে খাবারের খোঁজে অনেক মানুষ সেই সময় গ্রাম ছেড়ে চলে গেছে। আবার কষ্টের সেই দিনগুলো পার করে বেশ কিছু মানুষ আজও সেই গ্রামে বাস করছে। তাদেরই মধ্যে এক কৃষক বধূ জল আনার পথে থমকে দাঁড়িয়ে ঘোমটা সরিয়ে দেখে ক্ষেতে সবুজ ফসল ধরেছে। সবুজ ফসল ফলার অর্থই হলো দুর্ভিক্ষের অভিশাপ থেকে মুক্তি পাওয়া। কবির বিশ্বাস, ফসল ভালো হওয়ায় গ্রাম থেকে দুর্ভিক্ষ দূর হবে, মানুষ খেয়ে পড়ে ভালোভাবে বাঁচতে পারবে। তাই সেই সময়টাকেই কবি সুবর্ণ যুগ বা ভালো সময় বলে মনে করেছেন। পরের প্রশ্ন 6.2, মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন কোন রচনার অংশ? এই মন্তব্যের কারণ কি? উত্তর লিখবে উল্লিখিত অংশটি শিবতোষ মুখোপাধ্যায় রচিত কাদ্দর কদ্দর রচনার অংশ। মন্তব্যের কারণ, মানুষের মনের গতিবেগ আলোর গতিবেগ সম্পন্ন। মনের এই চালনা শক্তির সাহায্যে মানুষ নিজেকে বিভিন্ন দিকে চালিত করেছে। হিউয়েন সাং, দীপঙ্কর শ্রীজ্ঞান, কলম্বাস, ভাস্কো ডা গামা এর প্রকৃষ্ট উদাহরণ। শারীরিক চলার গতি ও মনের গতির মাধ্যমে এইভাবেই মানুষ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। মানুষের মন কল্পনার মাধ্যমে মুহূর্তেই দেশ দেশান্তরে পাড়ি দিতে পারে, অতীতের ঘটনা স্মরণ করতে পারে বা ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারে, যা শারীরিক দৌড়ের মাধ্যমে কখনোই সম্ভব নয়। এই অসীম মানসিক গতিশীলতার কারণে মানুষ এই ক্ষেত্রে চ্যাম্পিয়ন। ডুবে গেলাম তবলার বলে, কে কে কেন তবলার বলে ডুবে গেলেন? উত্তর লিখবে রামকুমার চট্টোপাধ্যায় তবলার বলে ডুবে গেলেন। নজরুলের গান আর তারপরে নেতাজির বক্তৃতা শুনে কিশোর বয়সেই দেশপ্রেমের উত্তেজনায় রামকুমার চট্টোপাধ্যায়ের রক্ত ফুটতে আরম্ভ করে। তিনি সেই দেশাত্মবোধক উন্মাদনা কমানোর জন্য ছুটতে ছুটতে বাড়ি চলে আসেন। সেই মুহূর্তে তার প্রিয় সঙ্গী ছিল তবলা। তিনি তবলার কাছে গিয়ে সেই চরম উত্তেজনাকে প্রশমিত করার জন্য তবলার বলে নিজেকে ডুবিয়ে দেন। নিচের প্রশ্নের উত্তর দিতে বলেছে, দেখো প্রথমে কি আছে, একটি মেলা দেখার অভিজ্ঞতা সম্বন্ধে প্রবন্ধ রচনা করো। দেখো মেলা দেখার অভিজ্ঞতার যে প্রবন্ধটা সেটা এখানে ডিসপ্লে হচ্ছে, আমি আর পড়লাম না, এমনিতেই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। এখানে যেমন যেমন ডিসপ্লে হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী প্রথমে পয়েন্ট আছে ভূমিকা, তারপরে দেখো যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে মেলার বর্ণনা, তারপরে পয়েন্ট হচ্ছে মেলার প্রয়োজনীয়তা, তারপরে হচ্ছে মেলা শেষের অবস্থা, তারপরে হচ্ছে উপসংহার। ভিডিওটা পজ করে একটু জুম করে দেখে নেবে যদি তোমাদের মোবাইল থেকে দেখতে অসুবিধা হয়। যারা কম্পিউটার থেকে দেখছো তাদের তো জিনিসটা বড় করে দেখতে হবে, যারা মোবাইলে দেখছো তাদের একটু ছোট লাগবে হয়তো, একটু জুম করে তোমরা একটু দেখে নিও, ঠিক আছে, ভিডিওটা পজ করে। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকালে লিখে নিয়েছো। চলে আসো পরবর্তী প্রশ্ন, এটা আছে 5 নম্বর আছে এখানে। তারপরে দেখো 7.2, বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষিকার কাছে একটি চিঠি লিখতে বলেছে। তো এখানে দেখো মাননীয় প্রধান শিক্ষিকা, চৈতন্যপুর হাই স্কুল, দক্ষিণ 24 পরগনা। এখানে তোমরা প্রাথমিক বিদ্যালয়ে লিখতে পারো যে তোমাদের প্রাথমিক বিদ্যালয় কে প্রাথমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষিকা বা প্রধান শিক্ষক আছে তাদের চিঠি লিখতে পারো, ঠিক আছে। মহাশয় বা মহাশয়া দিয়ে তোমার এখানে যে চিঠি আছে এরকম টাইপের চিঠি তোমরা এখানে লিখে ফেলবে। যেমন আগামী 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিদ্যালয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের ইকো ক্লাবের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই দিন 100টি সেগুন, মেহগনি এবং নারকেল গাছের চারা বিদ্যালয় প্রাঙ্গণে ও সংলগ্ন এলাকায় রোপণ করা হবে। এই অনুষ্ঠানের জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। এই উদ্যোগের সামাজিক গুরুত্বের কথা বিবেচনা করে আমরা প্রত্যাশা করি আপনি প্রয়োজনীয় অনুমতি দিয়ে আমাদের বাধিত করবেন। এখানে আপনার একান্ত অনুগত ছাত্রছাত্রীবৃন্দ, চৈতন্যপুর প্রাথমিক বিদ্যালয় বা হাই স্কুল, ঠিক আছে, আর এটা তোমরা দিয়ে দেবে। তো এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এটাই যে তোমাদের পরীক্ষায় হুবহু আসবে কোনো মানে নেই, তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমাদের এর আগে যে সেটগুলো করি সেগুলো ভালো করে দেখো, এই সেটটা ভালো করে দেখো এবং তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো। আর এরপরেও আমি 5 থেকে 7টা বাংলা সেট দেবো, সেগুলো ভালো করে দেখো এবং চ্যাপ্টার ওই সাজেশনগুলো দেখবে, এগুলো দেবো। তাহলেই কিন্তু তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো।
তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।